স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কংগ্রেস শূন্য আর আম আদমিকে হারিয়ে ২৭ বছর পর দিল্লি শাসনে বিজেপি, কেজরিওয়ালের অভিনন্দন, সুশাসনের জয় বললেন মোদি। কাশ্মীর ইস্যুতে প্রয়োজনে ভারতের সাথে ১০টি যুদ্ধ করবে পাকিস্তান, হুঁশিয়ারি সেনাপ্রধান আসিম মুনিরের। নতুন করে অস্থিরতার শঙ্কা। পঞ্চম ধাপে ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্ত। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিপক্ষে জার্মানি। দেখছিলেন শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। ২৭ বছর পর রাজধানী দিল্লিতে রাজস্বিক প্রত্যাবর্তন ঘটল ভারতীয় জনতা পার্টি বিজেপির। আম আদমিকে হারিয়ে ১৯৯৮ সালের পর দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেল এই দলটি। ৭০ আসনের মধ্যে ৫০টি আসন পায় বিজেপি। এটিকে উন্নয়ন ও সেই সাথে সুশাসনের জয়ের ফল বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পরাজয় মেনে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন আম আদমির অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় সত্যি হলো। শনিবার শুরু হওয়া ভোট গণনায় প্রায় ৩ দশক পর দিল্লিতে রাজস্বিক প্রত্যাবর্তন ঘটল বিজেপির। এমনকি নিজ আসনে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে হেরেছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। শুধু কেজরিওয়ালই নন, জংপুরা থেকে পরাজিত হয়েছেন মনীষ সিদুদিয়াও। প্রায় ৬০০ ভোটে বিজেপি প্রার্থী তরবিন্দর সিং এর কাছে হেরেছেন তিনি। তবে মুখ রক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। তবে শেষ রক্ষা হয়নি। ২৭ বছর পর দিল্লি জয় করেছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এটিকে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে ভিডিও বার্তায় বিজেপিকে অভিনন্দন জানান কেজরিওয়াল। প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলে গঠনমূলক ভূমিকা পালনের। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি বিজেপি তা পূরণ করবে। ১৯৯৮ সালে শেষবার দিল্লির মসনদে ছিল বিজেপি। তারপর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। পরবর্তীতে ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। আসমাতুলি, নিউজ 24। কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। পুরো কাশ্মীরই একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। প্রয়োজনে যুদ্ধ করতেও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তিনি। এ নিয়ে ভারত কোনো প্রতিক্রিয়া না জানালেও নতুন করে অস্থিরতা শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আবারও রক্তাক্ত কাশ্মীর। ভারতের নিয়ন্ত্রণ রেখায় দেশটির সেনাবাহিনীর সাথে সংঘর্ষে পাকিস্তানি ৭ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন, যার মধ্যে কয়েকজন পাক সেনাও রয়েছেন। কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকারে দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার। সে সময় এই সিদ্ধান্তের নিন্দা জানায় পাকিস্তান। এবার সেই ঘটনা ভুলে নতুন সূচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 117 দিনों में नामुमकिन काम था वो मुमकिन कर दिखाया। এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতকে হুঁশিয়ার করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মন্তব্য করেন, পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে। যদিও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এমন অবস্থায় নতুন করে অস্থিরতা শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। ব্যাপক উদ্বেগ শঙ্কার পর হামাস ইসরায়েল পঞ্চম দফা বন্দি বিনিময় কার্যকর হলো। আজ আরও ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে মুক্তি পেল ৩ ইসরায়েলি জিম্মি। তবে যুদ্ধবিরতি চলাকালীন ট্রাম্পের গাজা দখলের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গাজাবাসী, আর তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে প্রতিবেশী দেশ জর্ডানও। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রায় ৩০ দিন হতে চলল। এরই মধ্যে দুই পক্ষের শর্ত অনুযায়ী বেশ কয়েকবার বন্দি বিনিময় করেছে। শনিবার আরও ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে মুক্তি পেল ৩ ইসরায়েলি জিম্মি। এদিকে নতুন মার্কিন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সাংবাদিকদের বলেন, গাজা বর্তমানে বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে গোলাবারুদ, ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি। এমন অবস্থায় বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়া যুক্তিসঙ্গত।
আর এমন পরিকল্পনা প্রকাশের পরেই ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের জন্য ইসরায়েলি সেনাদের প্রস্তুত থাকতে বলল তেল আবিব। তবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার ঘোরতর বিরোধিতা করেছে গাজাবাসী। ধ্বংসযজ্ঞ হলেও বসত ভিটা, ব্যবসা বাণিজ্য মার্কিনীদের হাতে তুলে দেওয়ার পক্ষে নন তারা। এখানে অনেক বছর আগে আমরা ব্যবসা দাঁড় করিয়েছি। ট্রাম্প হুট করে এখন বলছেন তিনি তাদের ব্যবসা প্রতিষ্ঠান করতে চান। সৃষ্টিকর্তা আমাদের পাশে থাকলে আমরা সবকিছু নতুন ভাবে গড়ে তুলব। গাজার বাসিন্দাদের মিশর এবং জর্ডানে সরিয়ে নেওয়ার প্রস্তাবে প্রতিবাদ জানিয়েছে জর্ডানের বাসিন্দারাও। শুক্রবার আম্মানে জড়ো হয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানান তারা। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। মাসুদ রানা, নিউজ 24। ইরানের ওপর মার্কিন প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড বিরোধী এবং সেই সাথে এটিকে পুরো অযৌক্তিক বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেও লাভ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় বসে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। এই আওতায় আছে তেহরানের তেল নেটওয়ার্ক সংশ্লিষ্ট বেশ কয়েকটি কোম্পানি, জাহাজ এবং ব্যক্তি। ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপের বিষয়ে এবার মুখ খুলেছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস কারাকচি সংবাদ সম্মেলনে বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড বিরোধী। ট্রাম্প প্রশাসনের কৌশলের অংশ হিসেবে চীনে ইরানের তেলের রপ্তানি বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা পুরোপুরি অযৌক্তিক। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড বিরোধী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গে ট্রাম্প প্রশাসন আলোচনার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 2015 সালে পারমাণবিক চুক্তির উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্র সেই চুক্তি বাতিল করে তেহরানকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেয়নি। ইরান আলোচনার টেবিলে বসলে সব সমস্যার সমাধান হবে। মার্কিন প্রশাসনের এমন আচরণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন খামেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির সভাপতি। তার কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন নির্বাহী আদেশের নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন। আকানের বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ আদালতের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং বিশ্বব্যাপী নৃশংসতার শিকারদের ন্যায় বিচার প্রদানে এর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য হুমকি স্বরূপ। 79টি দেশের একটি দল আদালতের প্রায় 2/3 সদস্য আইসিসির প্রতি তাদের সমর্থন নিশ্চিত করেছে। চন্দ্রনে চন্দ্রা, নিউজ 24। দেশের নতুন পরিবর্তনের মাঝে বাড়ছে বিভক্তি। ভার্জিনিয়াতে প্রবাসীদের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে 3টি অঙ্গরাজ্যে প্রবাসী বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা গত 15-16 বছরে বাংলাদেশে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেই অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ। হাসিনার সরকার শুধু আমাদের ক্ষতি করেনি, সারা বাংলাদেশের ক্ষতি করেছে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক অবস্থান এবং মানসিকতারও একটা অসাধারণ অভূতপূর্ব ক্ষতি করেছে। ল্যান্ডিংয়ের 10 মিনিট আগে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিখোঁজ হয়ে যাওয়া বিং এয়ার কারাভান সংস্থার বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা 9 জন যাত্রী সহ মোট 10 জনের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার 8 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স। আলাস্কার নোম এলাকা থেকে 34 মাইল দক্ষিণ পূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা গেলেও উড়োজাহাজটি যে অবস্থায় রয়েছে তাতে বাকি 7 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পূর্ব আলাস্কার শহর উনালাক্লিপ থেকে পশ্চিম আলাস্কার নোমে নামক স্থানে বিমানটি ল্যান্ডিংয়ের জন্য এয়ার ট্রাফিকের সাথে বিমানটির পাইলট যোগাযোগ করলেও হঠাৎ করে বিমানটি উধাও হয়ে যায়। So we are operating under the assumption right now that there are still people to Bering Air as well as others
So we are operating under the assumption right now. যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে পানামা খাল পারাপারের জন্য আর কোনো ফি দিতে হবে না এবং এতে সম্মতি জানিয়েছে পানামা, এমনই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দফতর। আর এই দাবি অস্বীকার করেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পানামা খালের বিষয়ে সম্পূর্ণ অসহনীয় মিথ্যা প্রচারের অভিযোগ করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। 7 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মুলিনো আরও স্পষ্টভাবে সাংবাদিকদের বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় অত্যন্ত বিস্মিত হয়েছি, কারণ তারা এমন একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে যা সম্পূর্ণ মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। এটা সম্পূর্ণ অসহনীয়। পানামা খাল কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের দাবি অস্বীকার করে জানিয়েছে তারা তাদের টোল বা ফিতে কোনো সমন্বয় করেনি। ডিমের চরম বর্ধিত দামে নাকাল যুক্তরাষ্ট্র। এমন সময়ে দেশটির পেনসিলভানিয়া রাজ্যের গ্রিন ক্যাসেলে একটি বিতরণ ট্রেলার থেকে 1 লাখ ডিম চুরির ঘটনা ঘটেছে। পেনসিলভানিয়া রাজ্য পুলিশ জানিয়েছে ডিমগুলোর দাম $40,000। স্থানীয় সময় শনিবার রাতের দিকে পিট অ্যান্ড গেরেস অর্গানিক্স পরিচালিত একটি ট্রাক থেকে ডিমগুলি চুরি করা হয়। রাজ্য পুলিশের মুখপাত্র ট্রুপার মেগান ফ্রেজার একটি ইমেইলে বলেছেন, চোর চক্র ডিমগুলো বিক্রি করতে পারে, এমনকি ভাঙচুরের উদ্দেশ্যেও ব্যবহার করতে পারে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে 2024 সালের জানুয়ারিতে 1 ডজন গ্রেড এ ডিমের গড় মূল্য $60.70 পৌঁছেছে, যা ডিসেম্বরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ডিমের মূল্য বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বার্ড ফ্লুকে। বিভিন্ন দেশের ওপর নতুন করে ট্রাম্প প্রশাসনের করারোপের ইস্যুতে আমেরিকায় বিকল্প বাজার হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চায় ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা। শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে 39তম ফোবানা কনভেনশন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন ফোবানা চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী। এ সময় তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আমেরিকায় বাংলাদেশ নিয়ে নানান অপপ্রচার করে থাকে। এই ধরনের প্রচারণা ঠেকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়াতে ফোবানা কাজ করে যাবে বলেও জানান তিনি। অভিবাসী ইস্যুতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ প্রসঙ্গে মাসুদ রব চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়েও কাজ করছে ফোবানা। প্রবাস প্রজন্মের মনোনিবেশ বিশ্বায়নে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে আগামী 29 থেকে 31 আগস্ট 3 দিনব্যাপী যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটালান্টায় অনুষ্ঠিত হবে এই বছরের কনভেনশন। সাউথ ইস্ট এশিয়ান যে আমরা বলি ওখানে ককাস, তারা কিন্তু চেষ্টা করতেছিলাম যে বাংলাদেশের গুডসের উপরে যেন লো ট্যাক্স হয়, কিন্তু ইন্ডিয়া কিংবা অন্যান্য ক্লোজ দেশগুলা কিন্তু লবিং করে যাতে কিনা আমাদের ওদের দেশে চাইল্ড লেবার আছে, ওদের দেশের প্রোডাক্টেড আছে, ওরা চেষ্টা করে, কিন্তু আমাদের সমান চেষ্টা হবে টু স্টপ দোজ কাইন্ড অফ থিং অ্যান্ড স্পিক ফর ইট। বাংলাদেশের ভালো কাজগুলো চোখে উঠে দেখাবো, দ্যাট ইজ আওয়ার জব। ব্রাজিলের মানাউসে আদিবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হলো সিনেমা হল। সরকারি অর্থায়নে ইনহাবি নামে সম্প্রদায়ের জন্য এই হল নির্মাণ করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। প্রথমবারের মতো বড় পর্দায় সিনেমা দেখতে পেরে খুশি ইনহাবি সম্প্রদায়ের মানুষ। অ্যামাজনের গভীর অরণ্যে ছোট্ট একটি গ্রাম ইনহাবে সম্প্রদায়ের বাস। তাদের ইতিহাস ঐতিহ্য মুখে মুখে শুনে আসছে প্রজন্মের পর প্রজন্ম। এবার প্রথমবারের মতো সেই গল্পগুলো ফুটে উঠেছে বিশাল পর্দায়। ব্রাজিলের মানাউসে গ্রামে চালু হয়েছে প্রথম সিনেমা হল, যেখানে ইতিহাস তুলে ধরার সুযোগ পাচ্ছেন তারা। বড় পর্দায় সিনেমা হল চালু হওয়ায় উচ্ছ্বাসিত আদি বাসিন্দারা। এটা অসাধারণ, আমরা পর্দায় নিজেদের দেখতে পাচ্ছি, ভালো লাগছে। নিজেদের গল্প বলতে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সিনে আলদিয়া বা কমিউনিটি সিনেমা। উদ্বোধনী দিনে আদিবাসীদের নিয়ে নির্মিত 8টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা পরিচালনা করেছেন প্রকল্পের সমন্বয়ক থাইস কোকামা। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের একটি আদিবাসী সিনেমা আছে, এই নতুন প্রজন্মকে একই কাজ করার এবং আমাদের পূর্বপুরুষদের চালিয়ে যাওয়ার ক্ষমতা দিচ্ছি। মানাউস পৌরসভা, ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এই প্রকল্পটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, গ্লোবাল টাইম এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।